বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা, একাধিকবার তারা স্বাধীন হয়েছে এবং বর্তমানে হাসিনা সরকারের পতনের পর 1 বছর অতিক্রান্ত। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন, ভারতে আশ্রয় নেন, ভারত তাকে আশ্রয় দেয় এবং জল অনেক দূর গড়িয়ে গেছে, 1 বছর অতিক্রান্ত। কেমন আছে বাংলাদেশ? বাংলাদেশের এই গোটা সার্বিক পরিস্থিতি, যেইখানে দাঁড়িয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে এত বড় একটা মব, এত বড় একটা আন্দোলন সংগঠিত হয় যাতে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন বা পদচ্যুত হন। তারপর ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়, শেখ হাসিনার জায়গায় ক্ষমতায় আসেন মোহাম্মদ ইউনূস। এই মোহাম্মদ ইউনূসের শাসনকালে যে ছাত্ররা বা যারা আন্দোলন করেছিল, বা বলা ভালো এই আন্দোলনের পিছনে যারা মদত দিয়েছিল, এক সময় আমরা পরে বিভিন্ন গোয়েন্দা মারফত খবর পেয়েছিলাম এখানে অনেকের ইনভলভমেন্ট ছিল, পাকিস্তানের তার মধ্যে বেশি এবং জঙ্গিদেরও ইনভলভমেন্ট ছিল এইখানে। এই গোটা পরিস্থিতি থেকে বাংলাদেশের একেবারে জুলাই বিপ্লব বা তারপরে শেখ হাসিনা পদত্যাগের পর থেকে যে গোটা পরিস্থিতি একটা সরলরেখা যদি আনা যায়, দেখা যাবে ভারত বিদ্বেষ মূল কারণ। এবং এই ভারত বিদ্বেষের বাংলাদেশে কেমন আছে বাংলাদেশের সাধারণ মানুষ, এবং বাংলাদেশ আদৌ এগোলো নাকি বাংলাদেশ শেখ হাসিনার পতনের প্রায় 1 বছরের মধ্যে 10 বছর পিছিয়ে গিয়েছে। সময় এগিয়েছে কিন্তু প্রযুক্তি বা বাংলাদেশের উন্নয়নের দিক থেকে বাংলাদেশ 10 বছর পিছিয়েছে। এই যে বক্তব্য, এই বক্তব্য আদৌ কতটা সত্য তা আমরা একটু স্ট্যাটিক্স দেখে পড়াশুনো করে বোঝার চেষ্টা করব, এবং আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের যে এক্স্যাক্টলি কেমন আছে বাংলাদেশ। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা একেবারে ভারতে চলে আসতে বাধ্য হয়। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে মহামৃত্যু মিছিল তৈরি হয় এবং সেই মহামৃত্যু মিছিলে প্রায় 1400+ মানুষের মৃত্যু হয়, এবং তারপর 5ই আগস্ট একেবারে বঙ্গভবন আন্দোলন, বঙ্গভবনের দিকে ধেয়ে আসে বহু সাধারণ মানুষ। তারপর শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা একেবারে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু তথ্য বলছে যে বিষয় নিয়ে বাংলাদেশে আন্দোলন গড়ে উঠেছিল, কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সমাধান কিন্তু জুলাই মাসেই হয়ে গিয়েছিল। জুন মাসে সুপ্রিম কোর্টের রায় এবং এরপর সরকারি গেজেট প্রকাশ করে 93% মেধার ভিত্তিতে একেবারে নিয়োগ, সেই নিয়োগ সম্পন্ন করা হয়েছিল সরকারের তরফে 22শে জুলাই গেজেট জারি করে। কিন্তু তাহলে আগস্ট মাসে কেন আন্দোলন পৌঁছলো? আমরা সবাই কম বেশি জানি এই 9টি দাবি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ছিল। সেক্ষেত্রে বহু দাবি ছিল, যাদের নামে মিথ্যে কেস হয়েছে বা অভিযোগ তাদের যে বিভিন্ন ক্ষেত্রে যাদের মৃত্যু হয়েছে তাদের দেখাশোনা বা তাদের ক্ষেত্রে একটা বিশেষ পরিষেবা দেওয়া, এই সমস্ত দাবি, মোট 9টি দফা দাবি নিয়ে তারা আন্দোলন করে। এইখানে প্রশ্ন উঠছে, এই আন্দোলন কোথাও গিয়ে শেখ হাসিনার পদত্যাগ কি দাবি করেছিল? আদৌ শেখ হাসিনার পদত্যাগ দাবি না করলেও কেন শেখ হাসিনাকে বাধ্য হয় দেশ ছেড়ে পালাতে? তার কারণ প্রাথমিকভাবে গোয়েন্দাদের রিপোর্ট, গোয়েন্দারা জানিয়েছিল যেটা, যে বাংলাদেশে এই যে আন্দোলন, সেই আন্দোলনের পিছনে জঙ্গিদের একটা হাত আছে। পাকিস্তানি বিভিন্ন মুজাহিদ্দিন সংগঠন, বিভিন্ন আল কায়দা বা লস্করি তৈবা এবং মূলত হাফিজ সাইদ তার কিছু জঙ্গি সংগঠন কিন্তু এইখানে কাজ করছিল। পাকিস্তানের এই যে জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশকে স্বাধীন করার জন্য, এক প্রকার বাংলাদেশকে মুক্ত করার জন্য, ভারতের ছত্রছায়া থেকে মুক্ত করার জন্য বা ভারত বিদ্বেষকে প্রতিষ্ঠিত করার জন্য, ভারতকে বিপদে ফেলার জন্য এই আন্দোলনে তারা হাত বাটিয়েছিল বা তারা সঙ্গ দিয়েছিল। ইতিহাস বলছে বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকে সেই রকমভাবে কিন্তু পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখেনি, বরং দূরত্ব বজায় রেখেছে। এবং এই দূরত্ব বজায় রাখাকে কেন্দ্র করে যে বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারতবর্ষ, বাংলাদেশ, এই দুটো দেশ পড়শি দেশ, কোনোভাবে তারা আলাদা হতে চাইছে না বা আলাদা হবে না। কিন্তু এই জুলাই বা এই 2024 আগস্টের পর থেকে বাংলাদেশ ক্রমে পাকিস্তানের একেবারে কাছে হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি তালিকা দেখি বা সময় জ্ঞান করে যদি সময়ক্ষণ বিচার করে বলতে থাকি, তাহলে বলতেই হবে ওয়াকারুজ্জামান এবং ইউনূস, এই ইউনূস সিন্ডিকেট এবং ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট বাংলাদেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, একেবারে বিশেষ করে ব্যবসা, শিল্প এবং যে সামাজিক উন্নয়ন,
যেইখানে বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আমি বলতে চাইবো যে বাংলাদেশ ইতিমধ্যেই 10 বছর আরও পিছিয়ে গিয়েছে বা 15 বছর পিছিয়ে গিয়েছে এই আন্দোলনের ফলে, এই একটা বড় ডিজাস্টারের ফলে। ঠিক সেইটার প্রমাণ আমি দিতে চাইবো এবং আমি হাতে কলমে দিয়ে প্রশ্নটা ছুটবো আপনাদের দিকে যে আপনারা বলুন এক্স্যাক্টলি কী হতে চলেছে এবং কী হবে বাংলাদেশে। একেবারে ইতিহাস যদি দেখা যায়, বাংলাদেশে 1971 সালের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ ক্ষমতায় এসেছে, বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, রাজাকার ক্ষমতায় থেকেছে, বিএনপি ক্ষমতায় থেকেছে, গত 16 বছর ধরে ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের এই 16 বছরের যে সময়কাল, সেই সময়কালে বাংলাদেশের জিডিপি একেবারে 7 থেকে 8% কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রতি বছর, এবং এই 7 থেকে 8% বৃদ্ধি পাওয়া কিন্তু বাংলাদেশের সুখের তালিকা এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে দিয়েছিল। কিন্তু বর্তমানে জিডিপির কী অবস্থা, বিভিন্ন ক্ষেত্রে যে তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যে এই জিডিপি, বাংলাদেশের জিডিপি বর্তমানে পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে মাত্র 5 থেকে 6% প্রত্যেক বছর বৃদ্ধি পেতে চলেছে। এবং শিল্পের দিক থেকে যে ডিজাস্টার শিল্পের দিক থেকে হয়েছে, কাঠামো একেবারে আন্তর্জাতিক শিল্পের পরিকাঠামো ভেঙে গিয়েছে, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ বর্তমানে অন্যান্য শিল্প, বাংলাদেশের যে রীতিমতো কৃষিকাজ বা এগ্রিকালচার যে শিল্প, সেই শিল্প তলানিতে। এবং সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প, যেটা বাংলাদেশ ভারতের উপর দাঁড়িয়ে বিজনেস করতো গোটা বিশ্বে, সেই বিজনেস কিন্তু ভারত এই ট্রান্সশিপমেন্ট বা ভারত বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ হয়ে যাওয়াতে সেই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাংলাদেশের মানুষজনকে যেমন বিভিন্ন দেশ থেকে আমরা এর আগেও দেখেছি ভিসা রিজেক্ট করা হচ্ছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, ঠিক এইভাবেই বাংলাদেশের ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমেরিকা, ইংল্যান্ড, জাপান এবং বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশি পণ্য পৌঁছে যেত ট্রান্সশিপমেন্ট বা ভারতের ট্রান্সশিপমেন্ট ইউজ করে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে পাকিস্তান ছাড়া বাংলাদেশের কোনো সামগ্রী সেই রকমভাবে কেউ কিনতে চাইছে না। আফগানিস্তান বা অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায়, মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, ইরান সহ বিভিন্ন দেশ যেগুলো বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ব্যবসা করতো, সেই ব্যবসা কিন্তু বর্তমানে একেবারে তলানিতে। ফলে অর্থনৈতিক যে স্ট্রাকচার, যেটা আমি বলছিলাম পশ্চিমবঙ্গের জিডিপির থেকে কম, ফলে এই জায়গায় দাঁড়িয়ে ইউনূস শাসনকালে অর্থাৎ লাস্ট 1 বছরে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে।